আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। সবাইকে মিডুলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের যেই সিলেবাস কাঠামো এবং বাংলার তোমরা কিভাবে পরীক্ষায় অ্যান্সার করবা এবং কিভাবে তোমরা ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে পারবা এইচএসসি থেকেই, সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো শুরুতেই আমি যদি যাই, আমাদের বাংলা দ্বিতীয় পত্র এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের যেই টপিকগুলো রয়েছে, আমি যদি লক্ষ্য করি, আমার প্রথম টপিকই হচ্ছে, 1 নম্বর টপিক হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম অথবা উচ্চারণ লিখো। সো তোমাদের এই টপিকটা কিন্তু আনসার করতে হবে এবং এটার মান হচ্ছে 5 নম্বর। আর দ্বিতীয় নম্বরে যে আছে, যে টপিকটা আছে সেটা হলো বাংলা বানানের নিয়ম, বা এখানে তোমার অবলিক দিয়ে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো বানান শুদ্ধিকরণ। তোমাকে এখানে দুইটা কাজ করতে হবে। হয়তো তোমাকে উচ্চারণের নিয়ম অ্যান্সার করতে হবে অথবা উচ্চারণ লিখতে হবে, অথবা 2 নম্বরে তোমাকে বাংলা বানানের নিয়ম লিখতে হবে, অথবা বাংলা যে বানান দেওয়া থাকবে তোমাকে সেই বানানগুলো শুদ্ধিকরণ করতে হবে। 3 নম্বরে আছে বাংলা ভাষার ব্যাকরণ, ব্যাকরণিক শব্দশ্রেণী। এখানে আমরা বাংলা ভাষার যে ব্যাকরণিক শব্দশ্রেণীগুলো আছে এগুলো আমরা সকলেই জানি, এগুলো আমরা 8, 9, 10 এগুলো থেকে পড়ে আসতেছি। এই ব্যাকরণিক শব্দশ্রেণীগুলো থেকে আমাদের প্রশ্ন আসবে। 4 নম্বর হচ্ছে বাংলা শব্দ গঠন। বাংলা শব্দ গঠন থেকে যেই আমাদের 3টা টপিক আছে, এখানে 3টা বিষয় আছে। 3টা বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যেমন উপসর্গ, প্রত্যয়, সমাস। এই সমাস নিয়ে কিন্তু আমাদের অনেকের মধ্যে একটা ভয় থাকে, একটা জড়তার বিষয় থাকে। আশা করি তোমরা যদি মেডুলার সাথে যুক্ত থাকো এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আছে বাংলা 5 নম্বর আছে বাক্যতত্ত্ব। এখানে বাক্যতত্ত্ব নিয়ে আলোচনা করা হবে। 5 নম্বর, প্রত্যেকটার মানে কিন্তু 5 নম্বর করে। 6 নম্বর আছে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ। বাংলা ভাষার যে অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ, এই বিষয়টা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বাংলা ভাষা, বাংলা উচ্চারণের নিয়ম এবং উচ্চারণ লেখা। তা আমরা আজকে বাংলা উচ্চারণের নিয়ম সম্পর্কে আলোচনা করব। এখানে কয়েক ধরনের প্রশ্ন হয়ে থাকে। যেমন এখানে তোমাকে একটা ক্যাটাগরিতে লিখতে দিতে পারে, যেমন বাংলা উচ্চারণের 5টি নিয়ম লেখো, অথবা স্বরধ্বনির বা 5টি নিয়ম লেখো, অথবা অধ্বনির 5টি, বাংলা স্বরধ্বনির মধ্যে যে 5টা ধ্বনি আছে, স্বরধ্বনির মধ্যে 5টা ধ্বনির মধ্যে একটা ধ্বনি হচ্ছে অ এর 5টা নিয়ম লেখো, অথবা এ ধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লেখো, অথবা বাংলা ব্যঞ্জন ধ্বনি অথবা ফলার 5টি নিয়ম লেখো। এগুলা কিন্তু তোমার মুখস্থ নির্ভর না হয়ে, আমরা যদি এগুলাতে মুখস্থ নির্ভর না হয়ে যদি আমরা বুঝে বুঝে শিখি এবং বুঝে বুঝে লিখি, তাহলে কিন্তু আমাদের উচ্চারণের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং এটা নিয়ে আমাদের কোনো ভয় ভীতি থাকবে না। আমাদের যে উচ্চারণের যে নিয়মগুলো রয়েছে এর মধ্যে তোমাদেরকে আমি যেই কোশ্চেনগুলোর কথা বললাম, যে প্রশ্নগুলো, আশা করি তোমরা সকলে এগুলো বুঝতে পেরেছো। তা আমরা আজকে বাংলা অধ্বনির কিছু অধ্বনির যে 3টা নিয়ম আছে, অধ্বনির কি কি নিয়ম আছে, অধ্বনির যদি আমি নিয়মগুলোর দিকে যাই, অধ্বনির যদি নিয়ম দিকে যাই, তাহলে অধ্বনির 3টা নিয়মের মধ্যে একটা হচ্ছে আদ্ধ অধ্বনি, আর একটা হচ্ছে মধ্য, আর একটা হচ্ছে অন্ত। এই 3টা ধ্বনির উচ্চারণ, অধ্বনির এই 3টা উচ্চারণ থেকে তুমি যে কোনো, যদি তোমাকে প্রশ্ন করা হয়, যে কোনো 5টা ধ্বনির উচ্চারণে তুমি কিন্তু লিখতে পারবে। তো আমি আজকে শুরুতেই আদ্ধ মধ্য এগুলোতে আগে না গিয়ে, আমি আগে নর্মালি কিছু সাধারণ কিছু রুলস আছে উচ্চারণ লেখার জন্য, সেই রুলসগুলো আমি একটু দেখাবো। যেমন বাংলা বানানের মধ্যে মাঝে মধ্যে যদি তোমার উচ্চারণের নিয়মের মধ্যে যদি রস্বীকার এবং দীর্ঘইকার থাকে, যদি দীর্ঘইকার থাকে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু উচ্চারণ লেখার সময় তোমাকে হ্রস্ব ইকারটাই লিখতে হবে। এরপরে আসি হ্রস্বকার এবং দীর্ঘকার। এই হ্রস্বকার এবং দীর্ঘকার যদি থাকে, তাহলে তোমাকে উচ্চারণ যখন আমরা লিখব, উচ্চারণ লেখার সময় কিন্তু আমাকে হ্রস্বকার দিয়ে লিখতে হবে। এগুলো হচ্ছে সাধারণ নিয়ম, সাধারণ নিয়মের মধ্যে পড়ে। যখন আমরা অর্ধ, মধ্য, অন্ত এগুলোর মধ্যে অনেক নিয়ম আছে। সো এগুলার যখন আমরা
শিখবো এগুলা নিয়ম অনুযায়ী হবে আদ্য মধ্য অন্ত, কিন্তু এগুলো হচ্ছে সাধারণ নিয়ম, এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে সেম, প্রতি ক্ষেত্রে কিন্তু এই যে রস্বইকার দীর্ঘইকার রস্বীকার হয়ে যাবে, হ্রস্বকার দীর্ঘকার রস্যকার হয়ে যাবে। তারপরে হচ্ছে ক্ষীয়, যখন আমরা দেখবো যে ক্ষীয় আছে কোনো বাংলা শব্দের মধ্যে, তখন আমরা উচ্চারণ যখন করতে যাব, তখন উচ্চারণ করতে গেলে আমাকে কি আনতে হবে, ক যোগ খ, এই হসন্ত দিতে হবে। তো যেমন আমরা যদি আমরা বলি যেমন কক্ষ, যেমন এটা আমরা বলতে পারি যেমন কক্ষ, যেমন কক্ষ বানান যখন আমরা লিখবো তখন কিন্তু কক্ষ বানানটা কিন্তু এইভাবে দেওয়া থাকে, কিন্তু উচ্চারণের সময় কিন্তু আমরা কয় ওকার ক তারপরে ক্ষয় ওকার উচ্চারণ করি, এই জিনিসটা কিন্তু আমাদেরকে উচ্চারণ করতে হয়। আর তারপরে হচ্ছে যে আমাদের আরেকটা নিয়ম আছে, এগুলা সাধারণ নিয়ম, যেমন আরেকটা হচ্ছে এই যে জ হসন্ত ইয়, মানে জ আর ইয়টা হচ্ছে সংযুক্ত আকারে থাকে। এটাকে যখন আমরা যেমন বিজ্ঞান উচ্চারণ করতে গেলে আমরা এইভাবে উচ্চারণ করি, যেমন এই এই শব্দ এই বর্ণটা যখন যুক্ত বর্ণটা যখন আমার বাক্যের মধ্যে শব্দের মধ্যে থাকবে, তখন আমাকে গ যোগ এই গ এর উপরে একটা চন্দ্রবিন্দু আছে এইভাবে লিখতে হবে। এগুলো হচ্ছে আমি আবারও বলতেছি, এগুলো হচ্ছে সাধারণ নিয়ম, এগুলা প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু একই রকম হবে। তুমি বাংলা উচ্চারণের যেই নিয়মটাই লেখো না কেন, তুমি যদি বাংলা উচ্চারণের অ এর নিয়ম লেখো, এ এর নিয়ম লেখো, তুমি ব ফলার নিয়ম লেখো, তুমি যেই উচ্চারণের নিয়মই লেখো না কেন, তোমাকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। তারপরে আরো কিছু বিষয় আমি দেখাচ্ছি। তারপর রয়েছে আমার যদি তালব্যস্য, দন্তস্ব আর মূর্ধন্য স থাকে, আমার যদি এই তিনটা বাক্যের মধ্যে শব্দের মধ্যে যদি আমার থাকে, তাহলে আমাকে অলওয়েজ তালব্যস্য দিয়েই লিখতে হবে। অলওয়েজ আমাকে সব সময় আমাকে তালব্যস্য দিয়ে লিখতে হবে। যেমন আমি যদি বলি একটা শব্দ যদি বলি বিশ্বাস, তাহলে আমি যদি এটার উচ্চারণটা লিখতে চাই তাহলে আমাকে লিখতে হবে শ্বাস, এখানে তাহলে আমার এই যে স আছে, দন্ত স আছে, দন্ত স, এই দন্ত সটা কিন্তু এখানে আমার তালব্যস্য হয়ে গেছে। এরকম আরো তুমি অনেকগুলো নিয়ম, অনেক শব্দ পাবে এমন যে তালব্যস্যটা মূর্ধন্য স আছে, তালব্যস্য হয়ে গেছে, দন্ত স আছে, তালব্যস্য হয়ে গেছে, আর তালব্যস্য থাকলে তো তালব্যস্যই হবে। তারপরে হচ্ছে আমার আর এই ছ এর মধ্যে আরো একটা নিয়ম হচ্ছে এরকম, কিন্তু এই স এর মধ্যে একটা ব্যতিক্রম নিয়ম হচ্ছে এরকম, যদি তোমার এই তালব্যস্য থাকে, দন্ত স থাকে এবং মূর্ধন্য স থাকে, কিন্তু এগুলার সাথে যদি র ফলা কি যুক্ত থাকে, যদি র ফলা অথবা যদি রি যুক্ত থাকে, যদি র ফলা অথবা রিকার যদি যুক্ত থাকে, তাহলে সব সময় আমরা এগুলাকে কি ব্যবহার করব, আমরা এগুলাতে এই সময় সব সময় আমরা দন্ত স ব্যবহার করব। যদি কি যুক্ত থাকে, যদি আমার তালব্যস্য, দন্তস্ব এবং মূর্ধন্যর সাথে যদি আমার র ফলা এবং যদি রিকার যুক্ত থাকে, তাহলে আমরা সবসময় কি ব্যবহার করব, দন্তস্ব ব্যবহার করব। তারপরে হচ্ছে আরেকটা জিনিস আছে, আরেকটা বর্ণ আছে, সেটা হলো বিসর্গ। বিসর্গর ক্ষেত্রে বিসর্গর উচ্চারণ সবসময় দ্বিত্ব হয়, মানে পরের বর্ণটা সবসময় বিসর্গ উচ্চারণ করতে গেলে যেখানে যেই শব্দের মধ্যে বিসর্গ থাকবে, ওই শব্দের উচ্চারণ সবসময় পরের বর্ণের উচ্চারণটা দ্বিত্ব হবে, পরের বর্ণের উচ্চারণ দিতে হবে। যেমন তুমি শব্দ হিসাবে যদি আমি আনি, তাহলে আমি আনতে পারি দুঃখ, যেমন দুঃখর মাঝখানে কিন্তু একটা বিসর্গ আছে, এবং তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো উচ্চারণ যখন আমরা করি, এমনিতে আমরা কিন্তু দুঃখ বানান লিখি এইভাবে, যদি আমি দুঃখ বানান লিখি তাহলে কিন্তু আমি এইভাবে লিখি, তাহলে কিন্তু আমি এইভাবে লিখি দুঃখ, কিন্তু উচ্চারণ করতে গেলে কিন্তু আমি খ প্রথমে আনি, তারপরে আবারও খ এর উচ্চারণটা কিন্তু করি, দুঃখ উচ্চারণ করি আমি। তারপরে এখানে আছে ন আর মূর্ধন্য ন এবং দন্তন্য আর ব্যবহার আছে, যে সাধারণ নিয়মের মধ্যে পড়ে, যেগুলো সাধারণত সব জায়গায় একই রকম থাকে। যেমন সাধারণ নিয়মের মধ্যে আছে দন্তন্য এবং হচ্ছে গিয়া মূর্ধন্য ন। এই দন্তন্য এবং মূর্ধন্য ন যেই জায়গায় থাকুক না কেন বাংলা উচ্চারণের নিয়মের মধ্যে, সব জায়গায় আমি দন্তন্য ব্যবহার করব, সব জায়গায় আমি অলওয়েজ
সব সময় দন্তন্য দিয়ে উচ্চারণটা লিখতে হবে। যখন তোমাকে যদি তুমি উচ্চারণ লিখো অথবা উচ্চারণের নিয়ম যখন লেখো, যখন এগুলো তো নিয়ম, এগুলো হচ্ছে সাধারণ আমাদের যে সূত্র, সেই সূত্র। কিন্তু যখন আমি এই যে আদ্য মধ্য অন্ত এগুলো যখন শিখবো এবং ওই অনুযায়ী যখন আমি আমার উচ্চারণগুলা, শব্দের উচ্চারণ লিখতে যাব, তখন কিন্তু আমাকে এই রুলস গুলা বা এই সাধারণ নিয়মগুলা কিন্তু মেনেই তারপর আমার উচ্চারণটা লিখতে হবে। তারপরে তোমার জ এর মধ্যে দুইটা জ আছে আমরা জানি, একটা হচ্ছে অন্তস্থ জ, আবার আরেকটা হচ্ছে বর্গীয় জ। তো এই দুইটা জ যখনই থাকুক না কেন, এখানে আমার অলওয়েজ বর্গীয় জ ব্যবহার করতে হবে। যেমন শয্যা, যেমন আমি আনতে পারি শয্যা, শয্যার মধ্যেও কিন্তু যে জ আছে, সেই জকে তুমি অলওয়েজ বর্গীয় জ দিয়েই লিখতে হবে। এখানে তোমার এই জ থাকলে এটাও বর্গীয় জ হয়ে যাবে, আবার এই জ যখন আছে তখন এটাও বর্গীয় জ হয়ে যাবে। তারপরে আরেকটা সবচেয়ে বেশি আমরা আরবে অনেকগুলো আমরা পাই, যেমন এর মধ্যে আমি আর কিছু দেখাচ্ছি তোমাদেরকে। যেমন এটা হচ্ছে হ আর ব সংযুক্ত, হ আর হ আর ব সংযুক্ত আকারে যখন থাকবে, এই জিনিসটা আমার উচ্চারণের সময় ও ভ হয়ে যায়, ও আর ভ এর উচ্চারণ হয়। এই জিনিসটাও কিন্তু সাধারণ। যেমন আমরা আহ্বান, একটা গল্প আছে, ওইখানে কিন্তু আহ্বান বানানটা ইন্টারেই তোমরা পাবা, আহ্বান গল্পটা ইন্টারেই তোমাদের এইচএসসি তে আছে। এইভাবে লেখা আছে, এটা সংযুক্ত আকারে আহ্বান। তো এইখানে কিন্তু আমরা কেউ আহ্বান উচ্চারণ করি না, আমরা কিন্তু সকলেই যারাই উচ্চারণ করি তারাই আমরা আহ্বান বলতে হয়। এটা সঠিক উচ্চারণটা হচ্ছে আহ্বান, এটা আহ্বান হবে না। তারপরে যখন আমরা আরেকটা ব্যবহার আছে, এটা গেল হওয়ার ভয়ের ক্ষেত্রে। তারপর হচ্ছে অনুস্বারের ক্ষেত্রে কি ব্যবহার, অনুস্বারের ক্ষেত্রে অলওয়েজ আমরা যদি অনুস্বার থাকে, শব্দের মধ্যে যদি আমাদের অনুস্বার থাকে, তাহলে আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি, আমরা অলওয়েজ ব্যবহার করবো এখানে। যেমন যদি আমি বলি রং, শব্দের মধ্যে লেখা থাকতে পারে আর অনুস্বার দিয়ে, কিন্তু তুমি যখন এটার উচ্চারণটা লিখবা তখন কিন্তু তোমাকে এখানে রং এর এই যে দিয়ে লিখতে হবে। উচ্চারণের নিয়ম হচ্ছে এরকম যে তোমাকে অনুস্বার থাকলে এখানে দিয়ে লিখতে হবে। তারপরে আমি যদি আরো কিছু তোমাদেরকে দেখাই, এখানে অনেকগুলো সাধারণ রুলস আছে, হয়তো আমি কিছু বাদ পড়তেও পারে। তারপরে হচ্ছে তয়রফালা, যেমন এখানে তয়রফালা থাকতে পারে, যদি তয়রফালা থাকে তাহলে অলওয়েজ এই ত আর তয়রফালা এরকম বসবে। যেমন আমি যদি বলি এরকম একটা রুলস হচ্ছে ছাত্র, যেমন ছাত্রর বানান লিখতে গেলে তয়রফালা দিয়ে আসে, কিন্তু তুমি যখন এটার উচ্চারণটা লিখবা তখন হচ্ছে এই ছাত্র, এইভাবে লিখতে হবে। তুমি যখন লিখবা তখন হচ্ছে ছাত্র, এইভাবে লিখতে হবে। তারপরে আমরা আরেকটা উচ্চারণের নিয়ম, সাধারণ নিয়ম হচ্ছে রিকার যদি থাকে আমার, এটা তো গেল তয়রফালার ক্ষেত্রে, তো যদি এরকম থাকে তাহলে ত আর তয়রফালা পরবর্তীতে যুক্ত হবে। তারপরে আমাদের আরেকটা নিয়ম হচ্ছে যদি শব্দের শুরুতে যদি রি থাকে, শব্দের শুরুতে যদি কি থাকে, রি। আমরা জানি অনেক কিছুর ক্ষেত্রে রি থাকে, যেমন ঋষি, ঋণ, এগুলোর ক্ষেত্রে রি থাকে, শব্দের শুরুতেই রি দিয়ে শুরু হয়, রি বর্ণটা দিয়ে শুরু হয়। ওই ক্ষেত্রে যদি কোনো শব্দের বর্ণ যদি রি দিয়ে শুরু হয়, এই রিটাকে আমি কিভাবে লিখবো, এই রিটাকে আমার লিখতে হবে রয় রসিকার দিয়ে, এইভাবে লিখতে হবে, রসিকার রি দিয়ে লিখতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের এই উচ্চারণ শেখার আগেই কিছু সাধারণ কিছু নিয়ম, সাধারণ কিছু রুলস, যেগুলো আমরা শব্দের কখন কোন শব্দটা থাকলে কোন শব্দটা আমরা লিখবো, কোন শব্দটা থাকলে আমাদের কোন শব্দটা লিখতে হবে। বাংলা তোমার উচ্চারণের মধ্যে যে শব্দটা দেওয়া থাকবে, এই শব্দটা দেওয়া থাকলে তুমি উচ্চারণে গিয়ে কিভাবে লিখতে হবে, এটা হচ্ছে একটা নিয়ম। আমাদের আরেকটা উচ্চারণের যেই সূত্র বা রুলস হচ্ছে সবচেয়ে ছোট, বাট এটা আমরা অনেকেই হয়তো জানি না, যেটা জেনে রাখা আমাদের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো একটা হসন্তের ব্যবহার। যেমন আমরা যখন দুঃখ লিখি, দুঃখ লিখি, এটা তো হচ্ছে মূল বানান, মানে মূল শব্দটা, এটা থেকে যখন আমরা দুঃখের উচ্চারণ লিখি, দুঃখ, এই যে আমি এখানে একটা হসন্ত দিয়েছি, এই হসন্তটা দেওয়ার কারণটা কি, এই হসন্তটা দেওয়ার রিজনটা কি?
বা কি কারণে আমি এই হসন্তটা দিলাম। সেটার রিজনটা হচ্ছে যখন আমরা হসন্ত ব্যবহার করি তখন সাধারণত আমাদের প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথেই, অধিকাংশ ব্যঞ্জন বর্ণের সাথেই কিন্তু শেষে অ উচ্চারিত হয়। যেমন আমরা যখন উচ্চারণ করি ক, তারপরে যখন উচ্চারণ করি খ, দেখো প্রত্যেকটা উচ্চারণের সাথে কিন্তু শেষে কিন্তু অ এর একটা উচ্চারণ হয় আমাদের প্রত্যেকটা বর্ণের শেষে। কিন্তু যখন আমরা কোনো শব্দের শেষে বা শব্দের নিচে যখন আমরা কখনো যদি কখনো আমরা হসন্ত দিয়ে দিই, তখন কিন্তু ওই শব্দটাকেই জোর দেওয়া হয়, শেষের অটাকে কিন্তু আর জোর দেওয়া হয় না। এই হসন্তটা দেওয়া হয় ওই শব্দটাকেই জোর দেওয়ার জন্য। যেমন আমি যে লিখলাম দুঃখ, তারপরে হচ্ছে আরো অনেক হচ্ছে যে বিজ্ঞ, যেমন বিজ্ঞ যদি আমি লিখি, যেমন এটা হচ্ছে মূল বানান বিজ্ঞ, এটা থেকে যদি আমি বিজ্ঞ লিখি বিজ্ঞ, তাহলে এই যে গ এর নিচে আমি যে হসন্তটা দিলাম এখানে, তাহলে এখানে দেখো গ এর কিন্তু আমরা পূর্ণাঙ্গ যে উচ্চারণটা আছে এটা কিন্তু আমরা করতেছি না। এখানে কি আমরা বলতেছি বিগ বিগ গো, এরকম ভাবে গ এর উচ্চারণটা আমরা করতেছি না। যখন আমরা দুঃখ উচ্চারণ করি তখন আমরা দুঃখ খ উচ্চারণ করি না, আমরা বলি দুঃখ দুঃখ খ, আমরা তখন দুঃখ খ উচ্চারণটা করি। এখানে খ এর শেষে যে অ এর উচ্চারণটা আছে এই উচ্চারণটা হবে না। আর এই শেষের যে ওকারটা উচ্চারিত হয়েছে এটারও নির্দিষ্ট একটা যে সে অন্ত এর যে নিয়ম আছে, অ এর অন্ত এর নিয়ম অনুযায়ী এটা ওকার হয়ে গেছে। এটা আমরা যখন অন্ত এর ব্যবহার আমরা যখন শিখব তখন আমরা সেখানে আমরা জানতে পারবো কেন এটা ওকার হয়েছে, অ এর কেন সংবৃত উচ্চারণ এখানে হয়েছে, অ এর কোথায় কোথায় সংবৃত উচ্চারণ হবে, কোথায় কোথায় বিবৃত উচ্চারণ হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা তখন ক্লিয়ার হবো আস্তে আস্তে।